আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আজকে আমরা পঞ্চম ক্লাসে দাঁড়িয়ে আছি। 22 সেপ্টেম্বর 2021, আজকে বুধবার। গতদিন আমরা পরমাণুর পদার্থের গঠন, এরপরে হচ্ছে রাদারফোর্ডের মডেল এবং এর সাথে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এই কনসেপ্টগুলো নিয়ে আলাপ করেছিলাম। এবং আজকের আলোচনাটার বিষয়বস্তু হচ্ছে এই অধ্যায়ের আরো যাবতীয় যে জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এবং এই অধ্যায়ের কনসেপ্ট দুইটাকে মিলায় আমি কভার করার চেষ্টা করব। তোমরা জানো যে আজকের এই ক্লাসটাতে আমি চেষ্টা করব, এবং তোমরাও জানো যে এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং কি প্রশ্ন আসবে এটা মোটামুটি ভাবে আন্দাজ করা যাচ্ছে। সুতরাং সবকিছু মিলে আজকের এই ক্লাসে আমি তোমাদের সবার উপস্থিতি এবং তোমাদের সবার আন্ডারস্ট্যান্ডিংটা আমি চাই। যেটা করণীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা ক্লাস করি বা আমি যখন একটা ক্লাস করাই, আমার তখন মূল টার্গেট থাকে যে তোমাদের যেন আহ, আমি যেন তোমাদের সবগুলা টপিক, মানে একটা অধ্যায়ের যাবতীয় সবকিছু এসএসসি সিলেবাসের আন্ডারে আমি কাভার করতে পারি। সুতরাং আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের বাবা মা ভাই বোন পরিবারের সবাই ভালো আছে। এই যে আমি এখানে লিখছি অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেলের ক্ষেত্রে রাদারফোর্ড এবং নিলস বোরের যে মডেলটা, এই মডেলটা নিয়েই আলোচনা এই চ্যাপ্টারে। একটু যদি মাথায় রাখি আমরা যে রাদারফোর্ডের মডেল আর নিলস বোরের মডেলের মধ্যে চিত্রের পার্থক্যটা কি। চিত্রের পার্থক্য যেমন মনে করো রাদারফোর্ডের মডেলে এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে আমরা যখন বোঝাই যে এটা একটা নিউক্লিয়াস, তখন নিউক্লিয়াসের চারপাশে আমরা বোঝাই হচ্ছে পরমাণুর চারপাশে যে শক্তি স্তর আছে। তো এই শক্তি স্তরটাকে আমরা হচ্ছে এইভাবে চিহ্নিত করি, এইভাবে চিহ্নিত করি রাদারফোর্ডের মডেলের ক্ষেত্রে। সুতরাং এক মিনিট, আমার শিখা সাহা আইডি থেকে বিকিরিত শক্তির পরিমাণ কেমন করে বের করবো এটা আমি বলছি। এটা হচ্ছে Hc/λ দিয়ে করতে হবে। একদমই চিন্তা করো না, বিকিরিত শক্তির পরিমাণ যে তোমরা, আমি তোমাদেরকে আজকে কয়েকটা সৃজনশীল দিয়েছি, ইংলিশ ভার্সনদেরকেও দিয়েছি। বিকিরিত শক্তির পরিমাণ E এটা বের করতে হবে Hc/λ দিয়ে। যদিও এই টপিকটা তোমাদের বইয়ের মধ্যে এমন ভাবে আলোচনা করা হয়েছে যেটা হচ্ছে হঠাৎ করে আকাশ থেকে পড়লে যেমন হয়, মানে আকাশ থেকে নিয়ে আসছে এই যে হঠাৎ করে এইচ। তোমাদের মানে এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, সি মানে হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওই নির্দিষ্ট শক্তি স্তরের তরঙ্গ দৈর্ঘ্য আমি তোমাদের আজকে পড়াবো। এবং তোমরা একটু আল্লাহর বাস্তে একটা জিনিস মাথায় রেখো, তোমরা কি প্রশ্ন করতে পারো, কি চিন্তা করতে পারো, সেই চিন্তা করে আমি লেকচারটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা যারা আমার কাছে একদম নতুন, এর আগে কোনোদিন লাইভ ক্লাস করো নাই, রিকোয়েস্ট তোমরা ধৈর্য ধরো। আর যারা আমার আগের ক্লাসগুলো করছো বা আমার আগের ব্যাচে যুক্ত ছিল, তোমাদের আর আমার কিছু বলার নেই, কারণ তোমরা আমাকে জানো, চেনো। সুতরাং আমি ভালো আছি। সৌরদীপ, আকাশকর, আমার আহ আচ্ছা, হ্যাঁ, শিরিন আক্তার আইডি থেকে বোর মডেলে যে আছে সেটা তো আমিও মানি, কিন্তু এটা আসছে কেমনে সেটা আছে। হঠাৎ করে তোমার চোখের সামনে যদি একটা সূত্র চলে আসে এরকম, এটা আসছে কোত্থেকে আসছে, এটার রিজন কি, এটা কেন এরকম হইলো, সেই ব্যাখ্যা তো নাই বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে লিখে রাখছে যে mvr=nh/2 পাই। এটা কোত্থেকে আসছে? এটা কি আকাশ থেকে আসছে? কিন্তু এটার মধ্যে কিন্তু ব্যাখ্যা দেয় নাই। তবে আগের কেমিস্ট্রি বইয়ে কিন্তু এগুলো ছিল না। তোমরা আপাতত মাথায় রাখো, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি বইয়ের প্রথম পত্রের যে বইটা, সেই বইয়ের মধ্যে এটা আছে। এবং তোমরা এটা মনে রাখবা, এই যে এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, আর এই ভি আর হচ্ছে কৌণিক ভরবেগ। তো এই যে কৌণিক কৌণিক বেগ, আর মানে রেডিয়াস, ভি মানে হচ্ছে বেগ। কেমন বেগ? সরল দ্রুতিতে বেগ। সেই সরল দ্রুতি বা সরল বেগকে যদি আমি রেডিয়াস দিয়ে গুণ করি, তাহলে এতটুকের মানে হচ্ছে কৌণিক বেগ। এই বেগের সাথে যখন ভর গুণ হয়, তখন এটার নাম হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ অ্যাকচুয়ালি দ্য নাম্বারস ডিপেন্ডিং অন দেয়ার অরবিট, মানে কক্ষপথের সংখ্যা অনুসারে। তোমরা এটা নিয়ে একদম চিন্তা করো না, আমি আজকে পড়াবো।
তো যেহেতু আমি লাইভে আসলে মোটামুটি 5 মিনিট সময় লাগে সবার, যারা যারা ক্লাস করে আসতে। এই কারণে আমি প্রথম দিকে না না না, আমির হামজা, ল্যামডাকে উল্টা ওয়াই বলা যাবে না। ল্যামডা ল্যামডাই, এটা ল্যামডাই, এটাকে উল্টা ওয়াই বলার কোনো কারণ নাই। প্লিজ, এই উচ্চারণটা হচ্ছে এরকম, LAMBDA। এখানে অন্য কোনো শব্দ এখানে অ্যাপ্লিকেবল হবে না। ল্যামডা হবে এইরকম একটা দাগ হবে, তার নিচে এরকম করে দিতে হবে, দিস ইজ ল্যামডা, দিস ইজ ল্যামডা। ওকে, প্লিজ মাথায় রেখো। আচ্ছা, ইমন সরকার, তুমি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছো, এটা যে এখন চাচ্ছ, আমি তো গত ক্লাসে বলছি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব এসএসসি সিলেবাসের অন্তর্গত না। তোমার সিলেবাসের মধ্যে যেটা আছে এইটা আগে পড়ে শেষ করো। এই যে আরেক, তোমরা যে অনেকে জিজ্ঞেস করছো যে ডিউটেরিয়ামের, রাতুল, ডিউটেরিয়ামের শতকরা পরিমাণ বের করার কোনো সিস্টেম নেই, এটা ইনভেন্টেড, এটা ডিসকভার্ড, এটা আবিষ্কৃত। তোমাকে এটা মুখস্থ করতে হবে যে কত পার্সেন্ট। হাইড্রোজেনের যে আইসোটোপ গুলো আছে তার মধ্যে ডিউটেরিয়ামের পরিমাণটা মুখস্থ করতে হবে, প্লিজ। আচ্ছা, আসতেছি, এবার আসতেছি আমি, 1 মিনিট এই জায়গায় একটু মুছি। এইবার একটু তাকায় দেখো, যখন আমরা বোরের মডেলটা বলি, বোরের মডেল বললে আমরা কি বোঝাই? আমরা বোঝাই যে এখানে নিশ্চিতভাবে নিউক্লিয়াস আছে, তার মানে এটা হচ্ছে কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল, এটা হচ্ছে এন শেল, এরকম ভাবে শেল বাড়তে থাকে, তাই বাড়তে থাকে না? আমি আজকে তোমাদেরকে, আজকে লাইভ ক্লাসে আসার আগে আরো 2টা ভিডিও আমি দিয়েছি তোমাদের। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলাপ করা, আরেকটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর আইসোটোপের শতকরা পরিমাণ যদি দেওয়া থাকে সেখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বাইর করতে হয়। আমি একটু আজকে এই আলোচনাটা দিয়া এই চ্যাপ্টারটা শেষ করবো। আগে দেখো, আমি এখানে আসতেছি, তুমি যে প্রথমে প্রশ্ন করছো, এখানে আমি আজকে তোমাদের কয়েকটা সৃজনশীল দিছি, সেখানেও তোমাদের মনে একটা চিন্তার একটা বিষয় থাকে। খেয়াল করো, রাদারফোর্ডের মডেলের কয়টা কথা? 4টা কথা। রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা ছিল যে এই কারণে সেটা অ্যাকসেপ্টেড না, এবং রাদারফোর্ডের মডেলের চাইতে বোর মডেল বেশি গ্রহণযোগ্য, এটারও কারণ আছে। কারণ কি? কারণ হচ্ছে রাদারফোর্ডের মডেলে সে অরবিট, যেটা মানে শক্তি স্তর, যেটাকে আমরা অরবিট বলি, এই অরবিটের আকার, হ্যাঁ খেয়াল করো, আকার, আকৃতি, এই সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। কিন্তু আমরা যখন বোর মডেলটা পড়ি, বোর মডেলে যখন এই তড়িৎ চুম্বকীয় তত্ত্বটা আসে, তখন বোর মডেল অনুসারে বোর বলেছে যে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে আবর্তন করে, এবং আবর্তন করার সময় যদি সে ইলেকট্রনটা এরকম করে, মনে করো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যদি একটা লাফ দেয়, তাহলে সে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, আমি যদি বলি দ্বিতীয় শক্তি স্তর E2 এবং প্রথম শক্তি স্তর E1, তাহলে এক্ষেত্রে যে শক্তির পরিবর্তন হচ্ছে, এই শক্তির পরিবর্তনটা হচ্ছে E2 মাইনাস E1, শক্তির পরিবর্তন। সো এই পরিবর্তনটা কি, একটু সহজ ভাবে মাথায় রাখো। ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, তখন সে লাফ দিয়ে তার আগের শক্তি স্তরে বা উপরের শক্তি স্তরে যাইতে পারে। আবার ও যখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, সেই বিকিরণ করার পর সে আবার নিচের শক্তি স্তরে আসতে পারে। এই যে শক্তি বিকিরণ করে, যে এই শক্তিটাই হচ্ছে hc/ল্যামডার সমান। এবং এই শক্তিটা যখন সে বিকিরণ করে, এই বিকিরিত শক্তিটাই আমরা যখন প্রিজমের মধ্যে দিয়ে ঢোকাবো, তখন হচ্ছে এখানে আমরা 7টা কালার দেখতে পাবো। এটাকে বলা হয় অ্যাটমিক স্পেকট্রাম, পারমাণবিক বর্ণালী। সহজ কথায় মনে রেখো, পারমাণবিক বর্ণালী কি? ইলেকট্রন যখন একটা উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তর সম্পন্ন শক্তি স্তরে আসে, তখন যে শক্তি বিকিরণ করে, এই বিকিরিত শক্তি যখন বিশ্লিষ্ট হয়, তখন সে 7টা ধারাবাহিক রঙে বিভক্ত হয়। বেনিয়া সহ কলা, ফাইভ গিয়ার, and this five gear means atomic spectrum, atomic spectrum।
পারমাণবিক বর্ণালী। যখন আমি শব্দটা বলবো বর্ণালী, তার মানে এটা হচ্ছে স্পেকট্রাম, এটার মানে হচ্ছে বর্ণালী। মাই ডিয়ার সাকার আফিক, তোমাকে এটা আমি অবশ্যই ব্যাখ্যা করেছি এর আগে যে পারমাণবিক ভর এবং পরমাণুর ভরের মধ্যে পার্থক্য কি। পরমাণুর ভর একটা ক্ষুদ্রতম ভর যেটাকে গ্রামে প্রকাশ করা হয়, এবং পরমাণুর ভর মাপার যে পদ্ধতি এটার নাম হচ্ছে ম্যাস স্পেকট্রোফটোমেট্রিক প্রসেস। এটা তোমার বাইর করতে হবে না, এটা সায়েন্টিস্টরা আগেই বের করে রাখছে। ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে বা পদ্ধতিতে একটা পরমাণুর ভর মাপা যায়, যেটাকে গ্রামে প্রকাশ করা হয়। যেমন ইলেকট্রনের ভর কেমনে মাপছে? 9.1028 ইন্টু 10⁻⁻31 কেজি। কেমনে মাপছে? এটা ম্যাস স্পেকট্রোফটোমেট্রিক পদ্ধতিতে মাপছে। কিন্তু যখন আমি এটাকে পারমাণবিক ভর বলবো, তখন ওই ভরটাকে কার্বন 12 পরমাণুর 1/12 অংশ দিয়ে ভাগ করতে হবে। দিস ইজ কল্ড 1 AMU। আমার আমি যে আজকে ভিডিওটা দিছি ওইখানেও আছে, আমার গত ক্লাসে আমি ব্যাখ্যা করছি। রাহুল হালদার, প্লাঙ্কের ধ্রুবক 6.626, এটা একটা ধ্রুবকের মান। যেমন মহাকর্ষীয় একটা ধ্রুবক আছে না, মহাকর্ষীয় ধ্রুবক পড়ছো না তোমরা? 6.673 10⁻11। তো প্লাঙ্কের একটা ধ্রুবক আছে, এটা ম্যাক্স প্লাঙ্কের সূত্রে ব্যবহৃত একটা ধ্রুবক। এটার একক হচ্ছে জুল সেকেন্ড। 6.636 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, এইবার আসল কথায় আসি, পরীক্ষায় কি আসবে সেই জায়গায় আসি। তোমাদের পরীক্ষায় কি আসবে সেটা আগে ভাবতে হবে। তোমাদের পরীক্ষায় যদি আমাকে বলো যে স্যার কমন ফালানো কোয়েশ্চেন কি, তাহলে কমন ফালানো কোয়েশ্চেন হচ্ছে এই রাদারফোর্ড আর বোর মডেলের তুলনা আসবে, যে কেন রাদারফোর্ডের মডেল বেশি গ্রহণযোগ্য নয়, কেন বোরের মডেল গ্রহণযোগ্য। কারণ বোরের মডেলের মধ্যে গ্রহণযোগ্যতার আমি আগামীকালকে সকালে তোমাদেরকে কিছু থিওরি দিব, তোমরা থিওরিগুলো একটু পড়ে দেখো, ইন্টারমিডিয়েটের বই থেকে দিব। এই যে এখানে ফার্স্ট যে শেল, এই শেলের নাম হচ্ছে কে, পরের শেল হচ্ছে এল, এর পরের শেল এম, এর পরের শেল এন। তোমরা এগুলো আগেই জানো, আমি এখন নতুন করে কিছু বলছি না। কে শেল, এল শেল, এম, এন, কে, এল, এম, এন আছে না? এরপর হচ্ছে ও শেল, এরকম করে শেল আছে। প্রত্যেক শেলে কয়টা করে ইলেকট্রন থাকবে এটা কিসের উপর নির্ভর করে? 2n² সূত্রের উপরে। তখন এখানে আসে 2, 8, 18, 32, 50 এরকমই তো। তাহলে 2টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, 18টা 32টা করে ইলেকট্রন এক এক শেলে থাকতে পারে। কেমনে থাকতে পারে? ওই কেমনে থাকতে পারে এইটার ব্যাখ্যায় আসছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা, আমি এটার ব্যাখ্যা দিছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4টা। তো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে এম, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। আপাতত মাথায় রাখো কেন, কারণ হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল দিয়ে কোনো একটা অরবিটালে কি পরিমাণ শক্তি আছে এটা বোঝা যায়। এখন স্যার অরবিটাল কি? বুঝলাম, অরবিট তো বুঝলাম। অরবিটাল হচ্ছে অরবিটের মানে মানে শক্তি স্তরের যেই জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি। যেমন তোমরা কি কি অরবিটাল জানো? এস, পি, ডি, এফ। এস মানে শার্প, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজ, এফ মানে ফান্ডামেন্টাল। এস অরবিটাল দেখতে কেমন জানো? এস অরবিটাল দেখতে হচ্ছে গোল, এই যে এরকম। যদি আমি এস অরবিটালের কথা বলি তো এস অরবিটাল গোল। পি অরবিটাল কেমন জানো? পি অরবিটাল দেখতে হচ্ছে ত্রিমাত্রিক, এই যে এরকম। এই যে একটা এরকম, পরেরটা হচ্ছে এইরকম, এর পরেরটা হচ্ছে এরকম। এই কারণে একটা এক্স অক্ষ বরাবর থাকে, একটা ওয়াই অক্ষ বরাবর থাকে, আর একটা জেড অক্ষ বরাবর থাকে। এই কারণে পি অরবিটালের মধ্যে 3টা সাব অরবিটাল আছে। একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড।
তোমাদের এত কিছু এই মুহূর্তে আমি যদি দিতে চাই তাহলে একটা গন্ডগোল লাগবে। তোমরা আপাতত পরীক্ষায় কি আসবে চিন্তাটা করো। ডি অরবিটালের মধ্যে এরকম অরবিটাল আছে 5টা, কারণ ডি অরবিটালে মোট ইলেকট্রন থাকতে পারে 10টা। এফ অরবিটালে এরকম ইলেকট্রন সাব অরবিটাল আছে 7টা, প্রতিটার মধ্যে থাকতে পারে 2টা করে, টোটাল 14টা। ডি অরবিটালে থাকবে 10টা, এফ অরবিটালে 14টা, পি অরবিটালে 6টা। এই যে ডি অরবিটাল এটা কেমন জানো, এই যে ডি এক্স ওয়াই, তারপরে ডি ওয়াই জেড, তারপরে ডি এক্স জেড, তারপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে ডি জেড স্কোয়ার। এখন এটার কেন এরকম, এই কেন উত্তর বোঝার জন্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠতে হবে। আপাতত তোমাদেরকে একটু বুঝাই দিলাম। এখন যদি তুমি ইলেকট্রন কনফিগারেশন করো তখন কি হবে, তখন কি হবে? এই যে আরেকজন প্রশ্ন করছে, তাহেরা খাতুন, তুমি এই যে জেসমিন আক্তার, 2n² সংকরণ, এই সংকরণ শব্দ কি তোমার সিলেবাসের মধ্যে আছে? এই হাইব্রিডাইজেশন, সংকরায়ন, এগুলা কি আছে তোমার সিলেবাসে? তুমি যে প্রশ্ন করলা। শামীম রহমান, এই যে দেখো ইব্রাহিম হোসেন, সে আইসা বলতেছে এখন E = mc² সূত্র কেমনে আসলো। তোমাদেরকে নিয়ে আর পারলাম না। E = mc² সূত্র কি এখন পড়ার সময়? নভেম্বর মাসে পরীক্ষাটা আসবে। Why don't you understand people? ইমার্জেন্সি, একটা ইমার্জেন্সি ইস্যু। প্লিজ ঠান্ডা মাথায় একটু ভাবো। এসপিডিএফ এর ক্ষেত্রে, এসপিডিএফ এর ক্ষেত্রে আমরা যখন এস অরবিটালের কথা বলি তখন আমরা কি বলি? এস অরবিটালে সর্বোচ্চ 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। কেমনে পারে? কারণ হচ্ছে এস অরবিটালে তো জানোই যে 1s2 হইতে পারে, 2s2 হইতে পারে। পি অরবিটালে কি হইতে পারে? এই যে 6 হইতে পারে। এখন px2, py2 এবং pz2 হইতে পারে। ডি অরবিটালও ঠিক এরকম ভাবে 14টা পর্যন্ত থাকতে পারে। প্রবলেমটা হচ্ছে কোথায়? যদি তোমাদের পরীক্ষায় আসে যে কপার আর ক্রোমিয়াম নিয়ে চিন্তা, বাকি সব ইলেকট্রন বিন্যাস তোমরা পারো, কপার ক্রোমিয়ামও পারো, ক্রোমিয়ামের 24, কপারের 29, তাই না? এখন যদি বলে যে কপার আর ক্রোমিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাসের কি ব্যতিক্রম, এটা তোমার বইয়ের মধ্যে আছে। যদি বইয়ের মধ্যে থাকেই, বইয়ের মধ্যে যদি থাকেই, তাহলে এবার ভাবো যে তুমি যখন ক্রোমিয়াম লেখো কত, 24 না? তো ক্রোমিয়াম যখন 24 লেখো তখন কি লেখো? যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এটা একটা হট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসেই সারা জীবন, যে কেন ইলেকট্রন আগে এস অরবিটালে যায় তারপরে হচ্ছে ডি অরবিটালে আসে। কারণ আমি এটা অনেকবার বলছি যে আমার ইসের ব্যাখ্যাও আছে। আমি যে ভিডিওটা পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে দিছি আজকে, আজকে না গতকালকে দিছি, ওইটার মধ্যে দিয়ে রাখছি আমি, যদি একটু তোমাদের দেখার সুযোগ হয়, যে 4s অরবিটালে, 4s অরবিটালে n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 0, কারণ s অরবিটালে l এর মান 0। আপাতত মাথায় রাখো n মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা পরমাণুর শক্তি স্তরের আকার বোঝায়, আকার। আর l মানে হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, n হচ্ছে প্রধান, l হচ্ছে সহকারী, যেটা আকৃতি বোঝায়। তার মানে এই 4s অরবিটালের 4 আর 0 যোগ করলে হবে 4। আর 3d অরবিটালে n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে 2, যেটা যোগ করলে হয় 5। এই ছোট্ট একটা কারণ মনে রাখতে হবে। তাই 3d অরবিটালের চাইতে 4s অরবিটালের শক্তির মান কম। তার মানে 3d অরবিটালের শক্তি 4s অরবিটালের শক্তির চাইতে বেশি। এটাকে বলা হয় আউফবাউ নীতি। এবং আউফবাউ নীতির মধ্যে হুন্ডের নীতিও আছে, পলির বর্জন নীতিও আছে। এই হুন্ডের নীতি আর পলির বর্জন নীতি তোমরা ইন্টারমিডিয়েট ওইটা পড়বা। আমি এখানে যা লিখতেছি এটাই হুন্ডের নীতি, এটাই আউফবাউ নীতি। আউফবাউ এটা একটা জার্মানি শব্দ, জার্মান শব্দ আউফবাউ। এটার মানে হচ্ছে গ্রো, বিল্ডিং আপ।
আউফ বাও নীতি, থ্যাংক ইউ। আহমেদ তাহসিন আইডি থেকে থ্যাংক ইউ সোনা। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় 3D তে কত হবে 5 আর 4s এ 1 কেন হবে? এটার কারণ হইল ডি অরবিটালের মধ্যে 5টা সাব অরবিটাল আছে, এই যে ডি, এই যে ডি, তাহলে এই যে এটা হচ্ছে 1 2 3 4 5, ওই যে এটা হচ্ছে ডি এক্স ওয়াই, এটা ডি ওয়াই জেড, এটা জি এক্স জেড, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার। এখানে সবগুলোতে আগে একটা করে ইলেকট্রন যদি প্রবেশ করে এটা অর্ধপূর্ণ হয়, এবং এই অর্ধপূর্ণ হওয়ার জন্য এখানে 4s অরবিটালে 2 না হয়ে 4 না হয়ে 4s1 3d5 হয়। ওকে ওকে, এটা একটু মাথায় রাখো। যদি তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, এমসিকিউ আর আসবে কি, এমসিকিউতে তোমরা দিবে হচ্ছে 12টা এমসিকিউ, মাত্র 12টা এমসিকিউ অ্যান্সার করবা, 12টা না জানি 13টা। সৃজনশীল লিখবা দুইটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। একটু টেনশন করো না পরীক্ষা নিয়ে, কিন্তু কিন্তু আমি তোমাদেরকে চাই তোমরা একটু যাই না বুঝা এসএসসিটা পাস করো, কারণ ইন্টারমিডিয়েটে এগুলো আবার তোমাদের সামনে আসবে, এই পর আবার আসবে। এই পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আফবাও নীতি, আইসোটোপ, আইসোটোন, এগুলো আবার তোমাদের সামনে আসতেছে এই কয়দিন পরেই, অপেক্ষা করো। তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম যে আমি এই 3D5 কে দেখাচ্ছি, তুমি যদি 3D4 লিখতা আর 4s2 লিখতা, এটা কখনোই স্টেবল বা এটা স্থিতিশীল হইতো না। তার মানে এটাকে কেমনে প্রকাশ করবে জানো? তোমাদের এমসিকিউতে দিবে এরকম ভাবে যে n এর মান, খেয়াল করো, এই দেখো 4, এটা হচ্ছে ns2, তাহলে 3 কি হবে? 3 হবে n-1d4। 4 যদি n হয় তাহলে n-1 হবে 3। এই যে ইলেকট্রন কনফিগারেশনটা, এই ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল না, এটা স্টেবল না। তাহলে স্টেবল কোনটা? স্টেবল হচ্ছে এরকম হবে যে n-1 d5 ns1, এইটা স্টেবল। তোমরা এটা লেখা রাখো, এটা এমসিকিউ তোমাদের আসতে পারে। যদি বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন করেছে সে যদি একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে চায় তাহলে এটা দিবে। আফবাও মানে হচ্ছে বিল্ডিং আপ। থ্যাংক ইউ ফাহিম মাহতাব তাফসির ফর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, থ্যাংক ইউ। ক্রোমিয়ামের মতন আর কোন মৌলগুলো ব্যতিক্রম? আব্দুল্লাহ পারভেজ প্রান্ত, মাই ডিয়ার, in this level of SSC you just think about till 50 elements are okay, 50টা এলিমেন্ট। কিন্তু আজকে আমি তোমাদেরকে অন্য লেভেলে পড়াইতাম যদি 17 মাস স্কুল বন্ধ না থাকতো। যেহেতু 17 মাস স্কুল বন্ধ ছিল এবং এসএসসি পরীক্ষাটা ঠিক 2 মাস পরে হবে নভেম্বরে, তাইলে আমি কেবলমাত্র যদি তোমাদের হায়ার ম্যাথে আছে না, পড়াবো তোমাদের হায়ার ম্যাথে। তোমাদের হায়ার ম্যাথে আমি সূচক লগারিদমের আগে ক্লাস দিব, তারপরে হায়ার ম্যাথের আমি অসীম ধারার ক্লাস দিব। স্থানাঙ্ক জ্যামিতি তো সোজা তোমরা পারো, স্থানাঙ্ক জ্যামিতি পড়ানোর পর আমি তোমাদের ত্রিকোণমিতিটা পড়াবো। ত্রিকোণমিতিতে তোমরা 8.1, 8.2, 8.3 খুব ভালো মতো পারতে হবে, বিশেষ করে 8.3। ওয়েট, আসতেছি। সুতরাং আমার টার্গেট শুধু পরীক্ষা, আর কিচ্ছু না। এই কারণে আমি কোনো জায়গায় এক্সট্রা পড়ানো যাবে না, এখন এক্সট্রা পড়াইলে লস হবে। এটা পরীক্ষা আসবে, গেল এক। এবার আসি আসল কথায়, একটু খেয়াল করতে হবে। স্যার যদি পরীক্ষায় মনে করেন স্যার এরকম দিয়ে দিল যে mvr equals to nh/2 পাই, তখন কি হবে? বলে দিল যে এরকম একটা ইস্যু দিয়ে দিল, বলল যে তৃতীয় নাম্বার কক্ষপথে পরমাণুর তৃতীয় নাম্বার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, কি হবে? তো তুমি তো সহজ কথা জানো যে mvr equals to nh/2 পাই। তার মানে তোমরা যখন ইন্টারে উঠবা তখন সেখানে লেখা থাকবে যে বোরের পরমাণু মডেল অনুসারে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তন করতে থাকলে যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে তার কৌণিক ভরবেগ একটা পূর্ণ সংখ্যার গুণিতক। এই n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। n কি? পূর্ণ সংখ্যা। এখন তোমরা একটু খেয়াল করো,
একটু খেয়াল করো, যদি বলে তৃতীয় শক্তি স্তরে কত, কৌণিক ভরবেগ কত, তাহলে এন এর মান কত? 3। তাহলে এন এর মান হচ্ছে এই যে 3, সোজা হিসাব। তাহলে এই যে এইচ, এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এই প্লাঙ্ক কনস্ট্যান্টের মানটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, টেনশন নিও না। তো সেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তো এখানে হচ্ছে 2 পাই এর মান কত? 22/7, তাই না? তাহলে তুমি একটু কষ্ট করে এমন করতে পারো, এই জায়গার মধ্যে তুমি ইন্টু 7 দিতে পারো, এখানে ইন্টু 22 দিতে পারো, তাতেই হবে, তাতেই হবে। এবং খেয়াল করে দেখো, এখানে কেবলমাত্র এই এইচ এর মান আছে, এইচ এর একক আছে। এই এইচ এর একক হচ্ছে জুল ইন্টু সেকেন্ড। ঠিক এই এমভিআর এর এককও জুল সেকেন্ড, কারণ এখানে এন এর কোনো একক নাই, পাই এরও একক নাই, দুই একটা ধ্রুব সংখ্যা। তাই এই টোটালটার মান আসবে জুল সেকেন্ড। এক লাইনের অঙ্ক। তোমাদের মধ্যে আবার অনেকেই দেখতেছি, স্যার কক্ষপথের ব্যাসার্ধ বাইর করার সিস্টেম। কক্ষপথের ব্যাসার্ধ বাইর করার সিস্টেম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের 11 তারিখের পরীক্ষায় আসবে না। পরীক্ষা পাশ করো, ইন্টারমিডিয়েটে সারা দিন তোমার যেখানে মন চায় পৃথিবীর বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে পারবা। বিশ্বাস করো, তোমাকে যদি জিজ্ঞেস করে যে স্যার কক্ষপথের ব্যাসার্ধ কেমনে বাইর করব, তখন তোমার কক্ষপথের ব্যাসার্ধ এটা লিখলে তো এখন তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, যে কক্ষপথের ব্যাসার্ধ আর এন এর মান হচ্ছে এইচ স্কয়ার। এই এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম ই স্কয়ার, এম ই স্কয়ার ইন্টু এটা হবে এন স্কয়ার বাই জেড। এটা তোমার এসএসসি সিলেবাসের পড়া, তোমরা এটা নিয়ে কেন মাথা নষ্ট করতেছো? এখন না, 2 মাস পরে করো চিন্তা, নভেম্বর মাসটার পরে সারাদিন এটা নিয়ে পড়াশোনা তোমরাও করবে, আমিও করাবো, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ বাইর করার সূত্র, যে কোন কক্ষপথের ব্যাসার্ধ কত। এখন তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে যদি আমি এগুলো পড়া শুরু করি, যে কেন এই এম ই স্কোয়ার, এটার মানে কি, এটার মানে কি, জেড কোত্থেকে আসলো, এন এখানে কেন আসলো, এইচ এর উপরে স্কোয়ার কেন, দেয়ার আর লট অফ স্টাডি। ঠিক আছে? এখন আমি মানে এই গ্রুপে তো বিচিত্র ধরনের স্টুডেন্ট আছে, টপ লেভেলের স্টুডেন্ট আছে, আবার কিছু পারে না স্টুডেন্টও আছে। আমারে তো মাঝখানে থাকতে হয়, প্রবলেমটা হচ্ছে এখানে। আরেকটা জিজ্ঞেস করতেছে 22/7 কেন? কি রে ভাই, তোরা এগুলা পারিস না? আশিকুল ইসলাম 7 বসালেন কিভাবে? মাই ডিয়ার, প্লিজ ইউজ ইউর ব্রেন। এই পায়ের মান হচ্ছে 22/7, সো দিস ইজ আ ফ্র্যাকশন। তাহলে 7টা উপরে যাবে না? তো 22/7 মানেই হচ্ছে উপরে 7 নিচে 22। দিস ইজ দ্য ভ্যালু অফ পাই। প্লিজ ইউজ ইউর ব্রেন, একটু চেষ্টা করো। আমি তোমাদের বকলে তোমাদের কোনো লস নাই, কিন্তু আমি চাই তোমাদের একটু পূর্ণ বিকাশ হোক। আমার জাফরিন তাসনিম, থ্যাংক ইউ সোনা। You already find out the value. Thank you. এখন কোনো প্রশ্ন করা যাবে না এটা নিয়ে, এটা পরে পড়াবো, এখন না। এখন প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষায় আমার বিশ্বাস যারা প্রশ্ন করছে, আমার বিশ্বাস ওদের যদি বাংলাদেশ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে, তাহলে এই লেভেলের প্রশ্ন করবে না এই সময়। যদি করোনা না হইতো তাহলে এই প্রশ্ন করলে আমি সাপোর্ট দিতাম, কিন্তু করোনার মধ্যে এই প্রশ্ন করবে না। এবার আসল পড়ায় আসি, এতক্ষণ শুধু তোমাদের অঙ্গভঙ্গ পড়াইছি, একটু শোনা, একটু শোনা। এগুলা হলো শুধু শুধু আমি এগুলা বলছি, কোনো লাভ হবে না এগুলা বইলা, পরীক্ষা আসবে না। এগুলা লাভ হবে নভেম্বরের 11 তারিখের পর পড়াইলে লাভ হবে। দেখো, আমি জানি কি পড়াইতে চাইলাম, হঠাৎ করে আমি এখনো মূল জায়গায় আসতে পারলাম না। তোমাদেরকে এখন একটা কথা বলে দিই, কি যেন প্রশ্নটা, হ্যাঁ, এই যে দেখো, ধরো, তোমাদেরকে ধরো, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও সবাই। মনে করো একটা ইসে আঁকাইছে, এটা হচ্ছে প্রথম শেল, এটা হচ্ছে দ্বিতীয় শেল, এটা হচ্ছে তৃতীয় শেল। তো ধরো, মনে করো যে প্রথম শেলে 2টা ইলেকট্রন দিছে, ওটা নিউক্লিয়াস, ভিতরে একটা নিউক্লিয়াস। তো এইখানে আমি ধরলাম যে 1 2 3 4
5 6 তোমার পরীক্ষার হলে এরকম একটা চিত্র দেওয়া, প্লিজ আমি পরীক্ষার হলের দিনের কথা বলতেছি, এরকম একটা চিত্র দেওয়া, কি দেখতেছো এটার মধ্যে? তুমি ঠিক গণলা যে এটার মধ্যে 8টা ইলেকট্রন আছে, আর কোনো কথা বলে নাই সে। এই 8টা ইলেকট্রন মাঝখানে একটা প্লাস দিয়া চিত্র আঁকাইয়া বসা দিছে। প্রথম প্রশ্ন করছে এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এইটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? পারবা? তোমরা যারা এই মুহূর্তে দেখতেছো পারবা? এই মৌলের কেউ যদি বলে আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর, মাই ডিয়ার ইংলিশ ভার্সন স্টুডেন্ট, দিস ইজ কল্ড রিলেটিভ অ্যাটমিক মাস, যে এইটার রিলেটিভ অ্যাটমিক মাস কত? তুমি দেখতে পাইতেছো এখানে 8টা ইলেকট্রন আছে, তাহলে তোমার মাথায় একটা প্রথম চিন্তা আসবে যে এই মৌলটা যাই হোক তার 8টা নিউট্রন আছে আর 8টা প্রোটন আছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে গেলে আগে ওর এটার ভর হিসাব করা লাগবে। কেমন হিসাব করব? কেমন হিসাব করবো বলো? কেমন হিসাব করব? আমি এটা বুঝতেই পারতেছি এটা অক্সিজেন হবে, 8টা ইলেকট্রন আর কার হবে? অক্সিজেনেরই হবে, কিন্তু পরীক্ষাতে এমনি দিয়ে দিবে, তোমার তো লেখা পার করতে হবে। তুমি জানো অক্সিজেন, বুঝলাম, আমি বুঝলাম জানো, কিন্তু এটা কি লিখবা? এটা এখন লিখতে হবে এই যে দেখো 8টা, একটা নিউট্রনের ভর কত, এইটা মনে রাখা লাগবে। একটা নিউট্রনের ভর মনে রাখা লাগবে। এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। একটা পরমাণুর ভর, এই যে এইটার পরমাণুটার, এই অ্যাটমের ম্যাস, এই পরমাণুর ভর। মাই ডিয়ার ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তোমরা মাত্র 150 জন পরীক্ষা দিয়েছ, তোমাদের এই ব্যাচে ইংলিশ ভার্সনের অন্তত 450 স্টুডেন্ট আছে। তোমরা একটু পরীক্ষা দিও, তোমাদের কোনো কিছু বলার থাকলে আমাকে একটু বইলো প্লিজ। আমি যখন একটা পোস্ট করি যে কার কি বলার আছে আমার ইংলিশ ভার্সনের, তোমরা একটু নোট দিও, তোমাদের লেখাগুলো একটু দিও। এখানে বাংলা ভার্সনের স্টুডেন্ট বেশি আছে, কিন্তু তোমরাও তো আছো, তোমরা প্লিজ একটু রেসপন্স করে আমাকে জানাইও কি লাগবে। আমি যদি চোখের সামনে দেখি, আমি চেষ্টা করি পুরা সবগুলা জিনিস পড়ার, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার অল অফ ইউর কোয়েশ্চেন প্লিজ। এটা গ্রাম প্লাস এই প্রোটন, তাহলে প্রোটন হচ্ছে 8 ইন্টু 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই হলো হিসাব। তাহলে এটা কি হবে? এটা হবে 2.67, কি যেন মানেরটা বের করছি, হ্যাঁ 2.6784 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে একটা পরমাণুর ভর, একটা, এই যে একটা। এখন আমাকে রিলেটিভ অ্যাটমিক মাস বের করতে বলছে, আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে এই যে মৌলটার একটা পরমাণুর ভর বাইর হলো এইটা, এই 1 AMU, এটার চাইতে কদ্দুর ভারী, দ্যাটস ইট, আর কিচ্ছু না, হিসাব শেষ। তাহলে এটা কি 1 AMU টা কত? এই 1 AMU হচ্ছে এই যে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমি আবারও বলতেছি, আজকের পরে এই গ্রুপে কেউ যদি আর কোনোদিন পারমাণবিক ভর আর পরমাণুর ভর নিয়ে কোনো সমস্যা করছো, তাহলে কিন্তু একটা মার দিমু। এই যে পরমাণুর ভর আর এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতেছি। পরমাণুর ভর কেমনে বাইর করছি? এই যে প্রোটন আর নিউট্রন গুণ করে বাইর করছি। এখন তোমরা আমারে জিজ্ঞেস করো না স্যার পরমাণুর ভর কেমনে বাইর করবো? এই যে এমনে বাইর করবা। আর আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করবে এটা দিয়ে ভাগ করে। তো এটা দিয়ে ভাগ করলে 16 পয়েন্ট অ্যারাউন্ড, এটা এরকম হবে 16.135। কারণ হইল এই যে গ্রামে গ্রামে কাটা, তার মানে আর কোনো ভর বা থাকবে না, সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এই যে অঙ্ক, আজকের পরে এটা যদি পরীক্ষায় আসে আর যদি না পারছো, খবর আছে।
আরেকটা আইছে কোত্থেকে, এএমইউ মানে কি? জহিরুল ইসলাম আইডি থেকে, ইলেকট্রন কই যাবে জানো? কারণ ইলেকট্রন এই কারণে আমরা বাদ দিছি, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা জানি পরমাণুর সমস্ত ভর ওর কেন্দ্রে নিহিত আছে। সো কেন্দ্রে যদি নিহিত থাকে, কেন্দ্র মানে কি? প্রোটন আর নিউট্রনের। এই কারণে আমরা ইলেকট্রনের ভরটাকে কাউন্ট করিনি, এবং এখানে যদি ইলেকট্রনের ভর কাউন্ট করিও, এই মানে তেমন কোনো পরিবর্তন আসবে না, কারণ ইলেকট্রনের ভর এত কম, 9.128 ইন্টু 10⁻31, নট নেসেসারি। খুব আহামরি পরিবর্তন হবে না এখানে। মাই ডিয়ার সাহাব সাজ্জাদ, এই চিত্রটা একটা প্রতীকী চিত্র। এই চিত্রটা দিয়ে শুধু তোমাকে বোঝাইছে এখানে 8টা ইলেকট্রন আছে। সুতরাং এখানে চিত্র সঠিকতা যাচাইয়ের বিষয় না, এটা প্রতীকী চিত্র। ওই যে তোমাদের বায়োলজি বইয়ের 235 নাম্বার পেজের মধ্যে যেটা ফুলের ছবি আছে, এরম ফুল পৃথিবীতে নাই, কিন্তু এটা আঁকানো হয়েছে। বায়োলজির 235 নাম্বার পেজে যে হলুদ কালারের একটা ফুল আইছে, এই ফুলটা হচ্ছে কল্পনার জগতে ফোটা ফুল। এটা শুধুই তোমাকে দৃশ্যমান করানো হয়েছে যে ফুলটা কি হইতে পারে। থ্যাংক ইউ এমডি মেহেদি হাসান। যতটা প্রোটন থাকবে ততটাই নিউট্রন থাকার কথা। নিউট্রন, TRON, নিউট্রন, নিউটন না। নিউটন তো বিজ্ঞানীর নাম। থ্যাংক ইউ মোহাম্মদ তরিকুল ইসলাম, থ্যাংক ইউ সোনা। দিস ইজ টু ইজি। আম্মার ইবনে বাইতুল, পারফেক্টলি ডান। এই তোদের মতো স্টুডেন্ট লাগবে বেটা। থ্যাংক ইউ। তোরা মানে আমার তো, আমি স্বপ্নে দেখি আমার এখানে মনে কর 5,000 স্টুডেন্ট না এই ব্যাচে, এই 5,000 জন যদি গোল্ডেন এ প্লাস পায়, মানে যাই পাক, যেমন নাম্বারই থাক, মনে কর যত মার্কের পরীক্ষা ততই পাবে। কোনো লস আছে বাংলাদেশের কারো? যত মার্ক দেওয়া থাকবে, মানে যত মার্কের পরীক্ষা তত মার্ক পাবে। পরীক্ষায় তো 4টা সাবজেক্টের, মানে 3টা, আমার কাছে 4টা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ। যার বায়োলজি নেই সে হায়ার ম্যাথ দিবে। মানে 3টা পরীক্ষা না, একদম কাটায় কাটায় পরীক্ষা দিবি, যা লিখবি রাইট। লাল কালি দেওয়ার ক্ষমতা কারো যেন না থাকে। নো লাল কালি, খাতার মধ্যে লাল কালি গ্রহণযোগ্য না। ফাইনাল দিলাম। আচ্ছা, এরপর এগুলো হলো, হ্যাঁ এগুলো কিন্তু কিছুই না। আমি জানি এই ব্যাচের অন্তত 1,000 স্টুডেন্ট আছে যারা এগুলা, স্যার আরে স্যার এগুলা কি পড়াইতেছেন, এগুলা এই বাচ্চাকালে পড়ে আছি, এগুলা টেমাটোমা কালে এগুলা পড়ছি, আপনি আবার এগুলা। আমি তো জানি তোরা পারিস, আমি তো এমনি একটু তোদের সাথে একটু মনে করাই দিতেছি তোরা কি পারিস। তোমার কি মনে হয় এই করোনা না থাকলে এই এই পড়াইতাম আমি আমার ব্যাচে? নো, আমার ব্যাচে আমি ইন্টারমিডিয়েটের একটা আবহাওয়া দিতাম, কিন্তু এখন ইন্টারের সিলেবাসে অ্যালাপ করা যাবে না। নো ওয়ে। এখন আসি, পরীক্ষায় আবার এমন একটা দিতে পারে যে, মনে করো একটা সংকেত দিয়ে দিল, যে সংকেতটা হচ্ছে এরকম P8। এই পি মানে ফসফরাস না, কিছু একটা। এই P8 এইটার ভর হচ্ছে 4.25 10⁻²2, মানে এটার ভর হচ্ছে 4.25 10⁻²2 গ্রাম। তোমার উদ্দীপক এইটাই, উদ্দীপক আর কিছু লেখেই নেই ওরা, এইটাই উদ্দীপক। ওমা, গল্প দিছে একটা। প্রথম প্রশ্ন কি, কোয়ান্টাম লম্ফ কাকে বলে? আচ্ছা, কোয়ান্টাম লম্ফ কাকে বলে? অরবি, আচ্ছা, বোরের মডেল অনুসারে, বোরের মডেলের প্রথম কথা কি, যে ইলেকট্রন তার একটা সুস্থিত কক্ষপথে ঘোরে। My dear English version student, please write down according to Bohr's model, the first thing is this is stationary orbit. Stationary মানে সুস্থিত অরবিট, এবং সেই সুস্থিত অরবিট থেকে কিছু পরিমাণ শক্তি শোষণ করলে ইলেকট্রন লাফ দিয়ে উপরে উঠবে, আর টুক করে লাফ দিয়ে নিচে নামবে। এই যে লাফালাফি, এটার নাম হচ্ছে কোয়ান্টাম লম্ফ। এটার নাম হচ্ছে কোয়ান্টাম লম্ফ। তার মানে ক নাম্বার কোয়েশ্চেনে একটা কাকে বলে থাকবে। এই চ্যাপ্টার থেকে যত কাকে বলে আছে সব পারিস তোরা। যত কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে, পারমাণবিক ভর কাকে বলে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলে, প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, যত কাকে বলে আছে, অল কাকে বলে উই নো। এটা কি হবে?
এখন এইটা কি হবে? প্রশ্ন করছে যে এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। ও ভাই, এইটার আপেক্ষিক পারমাণবিক ভর কি? একটু আগে তো বুঝলাম ওখানে 8টা ইলেকট্রন ছিল, এখন এটা দিয়ে রাখছে P8। তো এটা যে একটা অণু, এইটা একটা বিষয় এখানে লেখা আছে, দিস ইজ আ মলিকিউল। সুতরাং এটা একটা অণুর ভর। সো ইন দিস মলিকিউল দেয়ার আর 8 অ্যাটমস, 8টা পরমাণু আছে। সুতরাং এই P8 এর একটি পরমাণুর, বুঝিস, এই যে দেখ পরমাণুর ভর, তার মানে কি? তার মানে কিছুই না, আবার অং ভং। তার মানে এটা হচ্ছে এই যে 4.25, এই যে আছে 4.25 ইন্টু 10⁻⁻² ডিভাইডেড বাই 8। খেলা ফাইনাল, এত গ্রাম শেষ। তো কত হবে? 4.25 ইন্টু 10⁻⁻22 ডিভাইডেড বাই 8 কত রে? 5.31, 5.3125 10⁻⁻23, 5.3125 10⁻⁻23 গ্রাম। এটা হলো একটা পরমাণুর ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস কত? এইটা ডিভাইডেড বাই 1 AMU। ডান, ক্লিয়ার। তার মানে রিলেটিভ অ্যাটমিক মাস, আপেক্ষিক পারমাণবিক ভর, ইকুয়াল টু এই যে ইধর আয়েগা 5.3125 ইন্টু 10⁻⁻23 গ্রাম, আবার 1 AMU, এটা মুখস্থ। এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 ग्राम। सो दोनों ग्राम मिलकर एक हुआ और उसको बर्बाद कर दिया। এটা হচ্ছে 32। এটা তোদের বাসার দারোয়ানও বলতে পারবে এটা হচ্ছে সালফার। S8 আর কার হবে? সালফারের হবে। এটা তো আমি জানি স্যার, কিন্তু পরীক্ষা তো লিখতে হবে স্যার। এই যে পরীক্ষা লিখবি আপনি, তোরা তো জানিস সবই, কিন্তু পরীক্ষার খাতায় তো লেখা দিতে হবে। আমি যে জানি এটার প্রুফ দিব কেমনে? উই হ্যাভ টু রাইট এন্ড উই হ্যাভ টু এক্সপ্রেস। এই কারণে কাহিনীটা হচ্ছে কি, মানে তোরা পারিস ঠিক আছে, পরীক্ষার খাতায় ঠিক মতো লিখতে পারা একটা কোয়ালিটি। এই যে আমি আমার পেজে তোদের কিছু কিছু নোট দেই, এই যে ওবায়দুর রহমান ইদানিং খুব ভালো ভালো নোট দেয়। আমার ফাহিম মাহতাব তাফসির, পূজা বারোই, লিমন, মিফতা, মানে আমি যাদের যাদের, এই যে আমার ফাগুন ফ্রম ফরিদপুরের নোট, ফাগুন এখন দেয় না, অনেকের নোট আমি শেয়ার করি। পোলাপাইন কিছু কিছু আছে, ওদের কোনো কাজ নাই, আমার পেজের নিচে এসে লিখবে, আহারে কত সময় নষ্ট করে এতগুলা নোট করছে। আরে গাধা, ও যে নোট করছে এটা ওর মনের সুখ, ও নিচে এসে লেখে আরে কত টাইম নষ্ট করছে। মাঝে মাঝে মন চায় এগুলোর আচ্ছা মতো মারি। একটা মানুষ সুন্দর একটা নোট করছে মনের সুখে, ওইখানে এসে লিখবে তুমি কত সময় নষ্ট করেছো, এখানে এত ঘন্টা দিয়েছো। মানে ও যে কত সময় বাঁচাইয়া যে জীবনটাতে কি করছে, আমি এটাই বুঝি না। ওকে, নাদিরা চৌধুরী, শোনা, তুমি আমারে বলবা খালি এই চ্যাপ্টারে কঠিনটা কি, তুমি আমার একটা কঠিন প্রশ্ন খুঁজে বের করে দাও। এই চ্যাপ্টারে কঠিনটা আছে কোথায়? ঠিক আছে। সায়েদা আফরোজ, আরে সোনারে, তুমি যে 32 এর পরে দুইটা হাঁসের ডিম বসায় 3 দিছ, এখানে দুইটা হাঁসের ডিম বসানোর দরকার নাই। আমরা এখানে সুন্দর করে 32 লিখে দিব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। অমিত অমিত চক্রবর্তী, কি কস? এস হবে, পি হবে না। এখানে তো আমি বলি নাই তোরে এই যে এস হবে। এই পি মানে ফসফরাস না, এই পি একটা প্রতীকী সংখ্যা। এখানে পি এর বদলে এও থাকতে পারে। আর তোকে জিজ্ঞেস করেন এটা কোন মৌল হবে, এটা এইটাও দিতে পারে। But it is expression that there is 8 atom in this molecule. Thank you. আমি তোমাদেরকে পড়াইলে তোমাদের কোনো প্রশ্ন করা লাগবে না, তোমরা শুধু শুনবা। আমি লাইভে আসলে খালি প্রশ্ন করার দরকার নাই তো। তোমরা একটু মনে মনে ভাবো, তোমরা যখন স্কুলে ক্লাস করো স্যারকে প্রশ্ন করো। আমি বলো বছরে কয়টা প্রশ্ন করো? এক বছর স্কুল করলে স্কুলের স্যারকে কয়টা প্রশ্ন করছো তোমরা? এক বছরে 12 মাস, জীবনে 12টা প্রশ্ন করছো?
কিন্তু আমার ফেসবুক লাইভে আসলে একজন প্রশ্ন করবে 120টা। এই হলো আমার অবস্থাটা। যাই হোক, এটা মুসলাম, আসল খবরে আসি। এগুলো কিন্তু অঙ্গ, কারণ এগুলা তোমরা সব পারো, আমি তো তোমাদের সাথে একটু মনে করাই দিতেছি যে কি আসে। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্ট আছে, স্যার আইসোটোপ, আইসোটোন আর আইসোবার নিয়ে একটু বলেন তো দেখি। আচ্ছা, পরীক্ষা এটা আসবে, আইসোটোপ, এগুলো তোরা পারিস না? পারিস। আইসো মানে কি? আরেকজন আমার প্রশ্ন করছে, ও স্যার আইসো ইলেকট্রনীয় মানে কি? আর আমি এই তোমাদের গ্রুপটা নিয়ে এত বেশি হ্যাপি। প্রথম প্রথম একটু কষ্ট লাগছিল, কিছু কিছু স্টুডেন্ট আছে, এই ব্যাচে কিছু স্টুডেন্ট ঢুকছে ও জীবনে কোনোদিন আমার ক্লাস করে নাই, হঠাৎ করে এসে আমার ক্লাস করছে। তো প্রথম প্রথম একটু কষ্ট লাগছে, পরে আস্তে আস্তে ঠিক হবে। আমি দেখি তোমাদের অ্যাক্টিভিটি গুলা, তোমরা কেউ কোনো প্রশ্ন করলে দেখি নিচে কেউ না কেউ এটার উত্তর দিয়ে দাও। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি কয়েকজনকে দেখছি যে কেউ কোনো প্রশ্ন করলে ও আবার ওইটার অ্যান্সার খাতার মধ্যে লেখা ছবি তুলে ওরা পোস্ট করে। থ্যাংক ইউ। তোমরা যারা একজন আরেকজনকে হেল্প করতেছো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদের হেফাজত করুক। থ্যাংক ইউ। আইসোটোপ, আইসো মানে সেম, সেম সেম, আইসো মানে সেম, এটা দুনিয়ার সবাই জানে, তোরাও জানিস। এই যে লাস্টে পি আছে না, পি, এই পি মানে হচ্ছে প্রোটন। এটা মাথায় রাখিস, প্রোটন সংখ্যা সমান। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা স্যার, আইসোটোন এটা কি? আবার এন। তো আইসো মানে সেম, এই লাস্টে এটা মানে হচ্ছে নিউট্রন নাম্বার, নিউট্রন, তোরা আবার এটারে নিউটন বলিস না। নিউট্রন সংখ্যা সমান নিউট্রন। আর এখানে যদি আমি বলি আইসোবার, বার, বার মিন্স ভর, এই হিসাবে মনে রাখতে হবে, বার মিন্স ভর না, বার দিয়ে ভর বোঝানো হবে। তার মানে এইটা হচ্ছে ম্যাস নাম্বার, ম্যাস নাম্বার। এখন খেয়াল কর, আইসোটোপের গল্প কি পড়ছিস তোরা? আইসোটোপ, প্রোটন সংখ্যা যে সমান, কি পড়েছিস? এই দেখ, প্রোটন সমান, এই যে হাইড্রোজেনের 1 1 হাইড্রোজেন, 2 1 হাইড্রোজেন, 3 1 হাইড্রোজেন, এগুলো পড়ছিস না? জীবনে কত পড়েছিস, হিসাব নাই। তারপরে এই যে 35 17 ক্লোরিন, 37 17 ক্লোরিন, এরকম অন্তত পক্ষে 1300 উদাহরণ আছে। 1300 আইসোটোপের সংখ্যা এখন পর্যন্ত ইনভেন্টেড, 1300 আরো বেশি থাকতে পারে। 1300 এক্সাম্পল আছে, 1300। এর মধ্যে থেকে দুইটা দিলাম। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন। আবার ইউরেনিয়ামের মধ্যেও আছে। ইউরেনিয়ামের মধ্যে গেলে এই হচ্ছে 235 92 ইউরেনিয়াম, 238 92 ইউরেনিয়াম, দিস ইজ অলসো আইসোটোপ। তার মানে এইটাও আইসোটোপ। কেমনে? ওই যে এই যে প্রোটন সমান 1 1 1, প্রোটন সমান 17 17 সমান 92 92 সমান, সব পারি। এখন স্যার আপনি যদি আইসোটোনের কথা বলেন তাইলে কি হবে? আইসোটোন, আচ্ছা আইসোটোনের ক্ষেত্রে আমি কার্বন আর অক্সিজেনের কথা বলি। 14 6 হচ্ছে কার্বন, এ দেখ 14 6 এটা হচ্ছে কার্বন। আর যদি বলি 16 আর 8 এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান, দেখো 14 থেকে 6 গেলে, 14 থেকে 6 গেলে থাকে 8, নিউট্রন সংখ্যা 8। আবার 16 থেকেও 8 গেলে থাকে 8, নিউট্রন সংখ্যা 8। সুতরাং এই 14 6 কার্বন এন্ড 18 6 18 8 অক্সিজেন, এটা হচ্ছে আইসোটোন। নিউট্রন সমান। এখন যদি আমি আইসো বারের কথা বলি, 64, এই যে দেখ দেখ 64 29 এটা হচ্ছে কপার। ঠিক একইভাবে এই 64 30 এটা হচ্ছে জিঙ্ক, এটা আইসো বার।
থ্যাংক ইউ। নাদিরা চৌধুরী, নাসরিন আক্তার, আমি তো জানি 1300 আছে, 3000 আছে, হয়তোবা আমি একটু কম জানি, কিন্তু একটু গুগল করতে হবে, আমি হয়তো মিস্টেক করে ফেলছি এখানে। আমি যতদূর জানি 1300 টাইপস অফ আইসোটোপ আছে, বাট মেবি দেয়ার ইজ এ ডিফারেন্সেস অফ, এটা গুগল করতে হবে যে রিসেন্টলি টিল নাও ইনভেন্টেড নাম্বার অফ আইসোটোপস ইন দিস প্ল্যানেট। আচ্ছা রিফাতুল, ঠিক আছে, 3000। তোরা যে ক্লাসগুলো দেশ, তোরা ক্লাসগুলো দেশ না এখন আর, তোদের আলোর পাঠশালা? আচ্ছা, এক মিনিট। আর এস রাজ, এম আই রোসা আইডি থেকে তোমাদের কি একটু গ্রুপ থেকে ব্যান করে দিব? তোমরা এই যে দুইজন মিলে যে জিজি লিখতেছো, জিজি, তোমরা কি জানো না এটা প্রাইভেট গ্রুপ? তোমাদের নাম্বার আমার কাছে আছে, আমি এই গ্রুপের অ্যাডমিন। টুক করে আইডিটা ব্যান করে দিব, বাদ দিয়ে দিব, সারাদিন কান্নাকাটি করলে লাভ নাই। আছে, এই প্রাইভেট গ্রুপে কোনো অং ভং করবা না প্লিজ, কোনো ধরনের একটা একটা আননেসেসারি অ্যাক্টিভিটি করবা না। আমি একটু সহ্য করতেছি নতুন দেখে, একটু কয়টা দিন যাক, এরপরে যদি দেখি কোনো আইডি কোনো কোনো কিছু করছো, প্লিজ, বিশৃঙ্খলা করা যাবে না আমার গ্রুপে। এখানে আইসা পড়তে হবে, আর এখানে আইসা পড়া ফরজ। কয়দিন পর পরীক্ষা, এসএসসি পরীক্ষা, অ্যাবাউট ইউর লাইফ। একটা উল্টাপাল্টা কমেন্ট করবা, ডাইরেক্ট বাবারে ফোন দিব, নাহলে তোমার মারে ফোন দিব, একটা কিছু করব। ঠিক আছে, সাবধান। একটু কিন্তু চিন্তা ভাবনা করে না যে একটা কিছু করে ফেলবো, স্যার চোখে দেখবে না। ডোন্ট। আমার এই গ্রুপে আমার এই গ্রুপে আমার আগের ব্যাচের স্টুডেন্ট আছে অন্তত 1000। 1000 স্টুডেন্ট আছে যেগুলোর আমি চিনি। সুতরাং এদের চোখ ফালাইয়া বা এড়াইয়া তোমরা কিছু করবা, এটা সম্ভব না। সুতরাং এই গ্রুপে মোটামুটি ভাবে ভালো চোখ রাখা লোক আছে, শুধু আমার একার চোখ না, অন্তত 1000 স্টুডেন্ট আছে যারা আমার কাছের স্টুডেন্ট, খুব ক্লোজ। তোমরাও চিনো না, আমি চিনি। আইসোটোন, আইসোবার, এই হলো গল্প, শেষ করে দিলাম। এখন গল্প হচ্ছে স্যার, এই সব বাদ দেন তো। আগে আপনি আমারে বলেন যে যদি পার্সেন্টেজ থাকে তাইলে কি করব? পার্সেন্টেজ, এগুলা স্যার এগুলার পড়ে লাভ নাই, পার্সেন্টেজ বলেন। পার্সেন্টেজের হিসাবে আসি। মনে করো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে ক্লোরিন, একটু হিসাব করো। যেমন মনে করো ক্লোরিন 3517, ক্লোরিন 3717, ধরো যে এই হচ্ছে 17, 17 দুইটা আইসোটোপ। ধরো বলা হইলো যে এইটার প্রকৃতিতে অবস্থান হচ্ছে, প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়, ধরো এরকম বলা হইলো যে এটা হচ্ছে 75.53%। এখন তোমরা আমারে বলতে পারো স্যার এটা আবার কি করছেন, এটা কেমনে বের করছেন? এটা তোমার আমার বাইর করার ব্যাপার না। সায়েন্টিস্টরা যারা এই আইসোটোপ নিয়ে কাজ করে, যারা এই ইনভেনশন গুলা করছে, এরা দেখছে যে এই এনভায়রনমেন্টে ক্লোরিনের যতগুলা পরমাণুর পাওয়া যায়, এর মধ্যে 35 পাওয়া যায় 75.53%, আর এইটা পাওয়া যায় হচ্ছে 24.47%। স্যার যদি এরকম বলে যে কোন একটা আইসোটোপের এত পার্সেন্ট পাওয়া যায়, তাহলে ওই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর অর এই ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক মাস কত? কত পারা যাবে? তোমরা এগুলো পারো, আমি জানি। এটা রিলেটিভ অ্যাটমিক মাস মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। একদম সোজা। এই যে 35-এর সাথে এটার গুণ যোগ 37-এর সাথে এটার গুণ, আর কিচ্ছু না, সোজা। তার মানে এটা হচ্ছে 35 ইন্টু 75.53, তারপরে হচ্ছে প্লাস 24.47 ইন্টু 70, 24.47 ইন্টু ইন্টু হচ্ছে 37 ডিভাইডেড বাই 100। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তৌহিদ, রিহাদ, থ্যাংক ইউ সোনা। রাসেল আল মাহমুদ, তুই আমার একটু দেখা কোনগুলা কঠিন, তুই আমার একটু দেখা।
যে কোনটা কঠিন। আচ্ছা, ওকে। গাইগার মুলার কাউন্টার, আই হ্যাঁ রে, তো এগুলো তো বইয়ের মধ্যে আছে রে। আব্দুর রাফি পারবি? জে বিন আইডি থেকে। সাইফ খন্দকার, সবই তো সোজা, তোরা তো পারবি। আমি তো ওয়েট করতেছি যে তোরা মনে কর যদি পরীক্ষাটা শান্তিমতো হয় আর যদি নাম্বারটা প্রকাশ করে যে কে কত পাইছে। কিন্তু এখন খেলাটাই হচ্ছে টি-20। টি-20 খেলায় 20 ওভারে তো আর 300 রান করা যাবে না। যত পারা যায় 240 করা যাবে। প্রথম আইপিএল একবার হয়েছিল, ফার্স্ট আইপিএল কত সালে জানি। ওই দিন হচ্ছে এই যে নিউজিল্যান্ডের প্লেয়ার একটা খেলছিল, 20 ওভারে করছিল 240, কিন্তু মার্ক হচ্ছে ছোট, কম মার্ক। দুইটা না তিনটা সৃজনশীল লিখতে হবে আর হচ্ছে 12টা এমসিকিউ। ওকে, ওকে। জাহিদ রহমান আইডি থেকে, এটা তুই কি দিছস? এটা কি দিছস এগুলা? মজা লাগতেছে? এখন কিন্তু মারুম, বুঝিস কিন্তু। এটা একটা কিছু হবে, এটা কিছু একটা হবে, এটা হচ্ছে 30, এটা কিছু একটা হবে। 35.45, 35.45। সুতরাং এখন পরীক্ষা আগামী শুক্রবার। আজকে বুধবার, আগামী শুক্রবার ইনশাল্লাহ পড়াবো। কি পড়াবো আমি জানাই দিব। আগামী শুক্রবার রাত 9টায় ক্লাস। মন থাকবে? মন থাকবে। তাহলে আগামী শুক্রবার সকাল 9টায় পরীক্ষা, এই চ্যাপ্টারের উপরে 50 মার্ক এমসিকিউ, 3টা সৃজনশীল। মনে রাখিস, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবাই। 9টায় না, আমি আরো আগে পরীক্ষার কোয়েশ্চেন দিব, দরকার হলে 8:30টায় দিব। মন থাকবে? 8:30টায় কোয়েশ্চেন দিব শুক্রবার। আজকে বুধবার, কালকে সকালবেলা আমি তোদেরকে ওই যে ইন্টারমিডিয়েটের কিছু টপিক দিয়ে দিব। আর তোরা আজকে বাসায় একটু বায়োলজিটা পড়িস, বায়োলজির জীবনী শক্তিটা একটু পড়িস। ঠিক আছে? আল্লাহ হাফেজ।